আমার প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। আজকে যে রোগটি আলোচনা করব সেটা অত্যন্ত কঠিন এবং অনেক সময় প্রাণহানিকর। সুতরাং এই রোগী সচরাচর আমাদের হাতে আসে না বা চিকিৎসাও করে না বা আমরাও সাহস করি না। আজকে আমি চেষ্টা করব এই রোগের সম্বন্ধে তোমাদেরকে বলে সুষ্ঠু চিকিৎসা দেওয়ার, কারণ এলোপ্যাথিক এটা অনেক সময় বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমি হয়তো এই রোগের চিকিৎসা করতে পারি নাই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমার থেকে ভালো পারবে, তার কারণ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। চলে আসি, সেই রোগটা অত্যন্ত কঠিন রোগ, মস্তিষ্ক ঝিল্লির প্রদাহ, যাকে বলা হয় মেনিনজাইটিস। সুতরাং আলোচনা একটু দীর্ঘ হলো, ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবে এবং একটা ক্লাসেই তোমরা আগামী দিনের এই রোগের সাহস যোগাবে, সেই সুবাদে আমার আলোচনা। তাহলে চলে আসি, রোগটার নাম হচ্ছে মেনিনজাইটিস। একটু তাড়াহুড়া হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ জানতে চেষ্টা করবে রোগটা কী। চলে আসি, তাহলে মেনিনজাইটিস কাকে বলে, আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে আমরা ওষুধ তাড়াতাড়ি প্রয়োগ করতে পারবো, সেই আলোচনাগুলো করার চেষ্টা করব। তাহলে চলে আসি যে মেনিনজাইটিসটা কি। দেখো, শরীরের নানা অঙ্গকে রক্ষা করার জন্য পর্দা, বিভিন্ন অঙ্গের বাইরে পর্দা দিয়ে রাখা হয়, যাতে একটার সঙ্গে একটা অঙ্গে ঘর্ষণ না লাগে, যেটা আমরা পড়িয়েছিলাম। অর্থাৎ লাঞ্চের উপরে যে পর্দাটা থাকে তাকে বলা হয় প্লুরা। এবার প্লুরা বুঝতে পারবে যে এই জিনিসটা কি। প্রত্যেকটা অঙ্গেরই আলাদা করে পাতলা পর্দা থাকে। ঠিক মাথাতেও, মাথার মগজের উপরে অর্থাৎ হাড়ের নিচে পাতলা পর্দা থেকে আলাদা করে রাখা আছে, এবং দুইটা স্তর দিয়ে রাখা আছে, অনেকটা নিউমোনিয়ার অনেকটা লাঞ্চের পর্দার মতো। লাঞ্চের পর্দাকে বলে প্লুরা, আর এটাকে বলে মেনিনজিস। তাহলে আমরা বুঝতে আর কষ্ট হলো না রোগটা কী। অর্থাৎ এই মেনিনজিসে যদি পানি জমে, অথবা কোনো রকমের প্রদাহ হয়, অথবা কোনো রকমের ইনফেকশন হয়, অথবা কোনো কারণে ছিন্ন অথবা অন্য কোনো কিছুর জন্য ঘটে থাকে, তাহলেই আমরা তাকে বলবো মেনিনজাইটিস। তাহলে আমার মনে হয় এই রোগ সম্বন্ধে আর বোঝার কোনো প্রয়োজন নেই। এটুকু বুঝলেই আমরা আমাদের ওষুধ প্রয়োগ করতে কোনো রকমের অসুবিধা কিছু নেই। তাহলে এই রোগটা অন্য রোগের থেকে কিভাবে পার্থক্য, কিভাবে ওষুধ আমরা প্রয়োগ করব, আমি বিস্তারিত বলার চেষ্টা করব। তাহলে চলে আসি, আমরা মেনিনজাইটিস বুঝলাম, অর্থাৎ এটা মাথার পর্দা, আমরা যেটা পর্দার প্রদাহকে আমরা বুঝবো মেনিনজাইটিস। আচ্ছা, রোগটা তাহলে কীভাবে, কী কারণে হতে পারে, কারণগুলো তো আমি অনেকটা বললামই। অনেক সময় জীবাণুঘটিত কারণে হতে পারে, সেটাকে মেনিনজিস জীবাণু, অ্যান্টিককাস বলা হয়, এবং অনেক সময় এটার আক্রমণের ফলে রোগী বাঁচানো সম্ভব হয় না। তাহলে চলে আসি, এটা অনেক সময় মহামারী হিসেবেও দেখা দেয়। দেখো কত বিপজ্জনক, কারণ এই রোগটা খুব তাড়াতাড়ি ছড়ায়, এটা মহামারী আকারেও দেখা দিতে পারে। সুতরাং এই সকল কারণগুলো, যে সকল কারণে থাকুক না কেন, আমরা যদি বুঝতে পারি মেনিনজাইটিস, তাইলেই আমরা চিকিৎসা করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম মাথার পর্দার প্রদাহ, অথবা কোনো রকমের ইনফেকশন, অথবা কোনো রকমের ছিন্ন, অথবা কোনো কারণে যদি এটা হয়ে থাকে, অনেক রোগের কারণেও সেটা হয়ে থাকে। যেই রোগের কারণে হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রাথমিক অবস্থা, আমরা যেটা বলি যে সকল জ্বর, গলায় অথবা ফ্যারিঞ্জাইটিস, আমরা নিউমোনিয়ার কথা বলতে পারি। নিউমোনিয়া হয়তো আক্রমণ করে, তারপরে অন্যান্য রোগ, টাইফয়েড, যে সকল রোগ, হাম, বসন্ত, চিকেন ফক্স, যে সকল রোগে হোক না কেন, এগুলো থেকে এই মেনিনজাইটিস রোগও হতে পারে। তবে এটা জীবাণুঘটিত রোগ, সেটা নিয়ে আমি একটু প্রকার ভাগ করে আমি একটু বলতে যাব। কেন প্রকার ভাগটা আমাদের বিশেষ প্রয়োজন নাই, আমাদের লক্ষণের উপরে জোর দিয়েই আমাদের চিকিৎসা করতে হবে। কিন্তু আমার প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা আমার এই ক্লাসগুলো শুনো, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের উদ্দেশ্যে কিছু ওষুধের কথা বলবো, তারপরে না পারলেই আমরা আমার চিকিৎসকের কাছে যাব। আমাদের 50% মধ্যে সুবিধাটা কি? আচ্ছা, চলে আসি, না ওষুধের কথা আমি পরে আলোচনা করব। তাহলে চলে আসি, এটা এপিডেমিক একটা রোগ, এটা অনেক সময় মহামারী আকারে ছড়াতে পারে। সুতরাং
সুতরাং আমাদেরকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এটা গ্রাম থেকে শহরে বেশি হয়। তার কারণ হচ্ছে ধোঁয়াজনিত কারণে অথবা যে কোনো গ্যাসের কারণে শহরেই শিশু এবং মাঝারো বয়সী লোকদের অর্থাৎ যুবকদের বেশি দেখা যায়, বয়স্কদের সচরাচর এটা কমই হয়ে থাকে। তাহলে এবার চলে আসি এটা কি কি প্রকারের হতে পারে। দেখো, এটা যদি আমরা ভাগ করে নিই, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে টিউবারকুলোসিস। দুই ভাগে ভাগ করা যায়। সিম্পল বলতে যে কোনো রোগের কারণে যদি হয়, যেমন ধরো অন্য কোনো রোগের কারণে হঠাৎ করে আমরা যে সকল স্নায়ু রোগের উপরে পড়িয়েছি, যেমন ফিভার, স্পাইনাল ফিভার, অন্য কোনো কারণে যদি হয় তাহলে রোগটাকে আমরা বলবো সিম্পল। আর যদি টিউবারকুলোসিস বডি হয়ে থাকে, অর্থাৎ টিউবারকুলোসিস যে গুটিকা, সেখানে গিয়ে যদি সেই গুটিকা তৈরি হয় মেনিনজাইটিসে, তাইলে সবচেয়ে বেশি বিপদের সম্ভাবনা। এবং সেই গুটিকা থেকে কি হয়, পানি জমে। পানি জমলেই রোগগুলো সিরিয়াস হয়ে যায়। বোঝার উপায়টা কি? বোঝার উপায় প্রথম থেকেই প্রচণ্ড ব্যথা মাথাতে, যে ব্যথার কারণে রুগী অনেক সময় পাগলের মতন মাথা ঠুকে এবং কিছুতেই মাথা সোজা রাখতে পারে না। তাইলে একটা কারণ আমরা পেলাম, অতিরিক্ত জ্বর, তার সঙ্গে মাথায় প্রচণ্ড ব্যথা, এবং ব্যথার সঙ্গে সঙ্গে আর কতগুলো লক্ষণের কথা বলবো যেইগুলো দেখে আমরা ঠিক করতে পারবো এটা সেলিব্রেট ম্যালেরিয়া এই মেনিনজাইটিস কিনা। দেখো, এই রোগটা ওই যে বললাম সংক্রামক এবং অনেক সময় মহামারী আকারে দেখা দিতে পারে, এবং সেটার জন্যে প্রথম থেকেই যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সুবিধা। আমরা ওষুধগুলো যত তাড়াতাড়ি প্রয়োগ করতে পারবো তত তাড়াতাড়ি চিকিৎসা হবে। কারণ আমাদের ওষুধের যার রেজাল্ট একদিনেই দেবে, তার কারণ হচ্ছে যদি আমরা বুঝতে পারি সেটা তরুণ রোগ। এই যে ভাগ করে দিলাম সিম্পল এবং টিউবারকুলোসিস হলে এটা একটু কঠিন এবং সেখানে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা যদি বুঝতে পারি এটার কারণ হয়। যদি টিউবারকুলোসিস বডি হয় তাহলে মাথাতে জল জমলে চাপ পড়লে প্রচণ্ড ব্যথা হয়, এবং সেই তিনটা কারণের কথা উল্লেখ করলাম: অতিরিক্ত জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এবং ঘাড় ব্যথার সঙ্গে সঙ্গে ঘাড় স্টিফনেস, যেটা বেঁকে যায়, অর্থাৎ ঘাড় বেঁকে যায়, শরীরেও অনেক সময় বেঁকে যায়। তাহলে দুইটা রোগের মধ্যে পার্থক্য আমাদের নির্বাচন করতে হবে। একটা হচ্ছে সেটা নিউমোনিয়ার লগে, আরেকটা হচ্ছে মেনিনজাইটিস, আমরা যেটা ব্রঙ্কোনিউমোনিয়া বলি এবং যেটা মেনিনজাইটিস বলি। পার্থক্যটা একটু বলার চেষ্টা করব, দুইটা অক্ষরে তুমি বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে নিউমোনিয়া তো লাংসে হয়, আর সেলিব্রেট কিন্তু কী হয়, জ্বর একই রকম থাকে, অনেকগুলো সিমটমে প্রায় একই রকম, এবং এই সকল লক্ষণ পার্থক্য দেখেই আমাদেরকে ওষুধ নির্বাচন করতে হয়। তাহলে ব্রঙ্কের সঙ্গে পার্থক্যটা কি? দুইটা পার্থক্য। দুইটা রোগ নির্বাচনের ক্ষেত্রে আমাদের সুবিধা কি কি? একটা হচ্ছে এই মেনিনজাইটিসের চিনার উপায় হচ্ছে হাঁটু, এটাকে কার্নিং সাইন বলা হয়, অর্থাৎ হাঁটুর পিছনের মাসেলের জন্য হাঁটুকে আর বাঁকা করতে পারে না, শক্ত হয়ে যায়, এবং ঘাড়ের অংশও অনেকটা স্টিফনেস হয়ে যায়, ঘাড়কে আর লাটতে পারে না, সোজা হয়ে যায় আর বাঁকা হয়ে যায়। দেখো, এই তিনটা লক্ষণ থাকলেই তুমি বুঝতে পারবে এটা মেনিনজাইটিস। রোগটা কঠিন এবং আমরা ঘনমাত্রা দিয়ে চিকিৎসা করার চেষ্টা করব লক্ষণ মতে, আর ওষুধ মতে তো আমি বলবোই। আসলে কোনো রোগের লক্ষণ ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না। তারপর তোমাদেরকে আমি বলবো আমরা ওষুধগুলো যখন আলোচনা করব। তাহলে চলে আসি, আমরা চিনের উপায়টা কি? তিনটা জিনিস যদি লক্ষ্য করতে পারো তাহলে বুঝতে পারবে। প্রথম কথা হলো প্রচণ্ড জ্বরের সাথে মাথা প্রচণ্ড ব্যথা, রোগী কোনো রকমে মাথা কিছু করতে পারবে না। আর হচ্ছে ঘাড় স্টিফনেস, শক্ত হয়ে যাওয়া, আর যেটাকে বলা হয় কার্নিং সাইন, অর্থাৎ হাঁটু বা পাকে সোজা করতে পারে না, কারণ মাসুলগুলো শক্ত হয়ে যায়। এটা যদি আমরা বুঝতে পারি, এই তিনটা, পিছনে বাঁকা হয়ে যাওয়া, ঘাড়ের স্টিফনেস এবং হাঁটুর অবস্থা যদি হয়ে যায়, তাহলে আমরা বুঝবো এটা মেনিনজাইটিস। আর মাথার কথা তো বললামই, তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড তার অনেক সময় বকাবকিও করে এবং ইয়েও করে। এই আমাদের আগের যে রোগগুলোর কথা বললাম স্নায়ুতন্ত্রের উপরে, সেগুলো প্রায় সব কিছু এই রোগে দেখা যায়। সুতরাং আমরা দুইটা জিনিসের রোগের সঙ্গে পার্থক্য করলাম, একটা ব্রঙ্কোনিউমোনিয়া আর একটা হচ্ছে মেনিনজাইটিস। দেখো,
পার্থক্য না জানলেও অনেক সময় আমরা ওষুধের অত তালগোল পাকিয়ে ফেলবো, সেজন্য এই লক্ষণগুলো চিন্তা করবে। কিন্তু আরেকটা টেস্ট করেও আমরা অনেক সময় নির্বাচন করতে পারি। যদি টেস্ট করার সময় সুযোগ নাও পাও, তোমরা যদি গ্রামেগঞ্জে এইসব রোগীর পাও, তবে সংখ্যা তো খুবই কম রোগীর মানে এই রোগের, সুতরাং পাও, তাইলেই এই 3-4টা লক্ষণ মতে ওষুধ, ওই লক্ষণগুলো লক্ষ্য করেই বুঝতে পারবে এটা মেনিনজাইটিস। আর যদি সে পরীক্ষা করে আসে তাহলে তো অন্য কথা। তারপরে মাথাতে জল জমলে অনেক সময় মাথা ফুলেও যেতে পারে, অর্থাৎ ফ্লুরাতে যেরকম মাঝে জল জমে, মাথায় মেনিনজাইটিসেও অনেক সময় অতিরিক্ত পানি জমার কারণে মাথাও ফুলে যেতে পারে। তাহলে এই কয়েকটা কারণ জেনেই আমরা বুঝতে পারবো দুইটা রোগের মধ্যে পার্থক্য কী আছে। আর একটা জিনিস পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা যেটা বলি তোমার আমরা আরেকটা রোগের সঙ্গে এটা হতে পারে, সেটা হচ্ছে ধনুষ্টঙ্কার। অর্থাৎ এই রোগের সঙ্গেও একটু পার্থক্য অনেক সময় আমাদের নির্বাচন করতে হয়। ধনুষ্টঙ্কারে অনেক সময় বাঁকা হয়ে যায়, লক্ষণগুলো প্রায় সেম, তবে সেটা মাথাতে কোনো ব্যথা থাকে না। পার্থক্য এইটুকু মনে রাখলে হবে। আর অতিরিক্ত জ্বরও হয় না, মাথা ব্যথা থাকে না। কিন্তু অন্য জ্বর থাকে কম, কিন্তু মেনিনজাইটিসে জ্বর বেশি। তাহলে দেখো, এই দুইটা রোগের সঙ্গে পার্থক্য করেই আমরা রোগটা নির্বাচন করতে পারি। এবং রোগ নির্বাচন করলেই আমরা আমাদের ওষুধগুলো, রোগ নির্বাচন করার অর্থই হচ্ছে লক্ষণগুলো আমাদের কাছে চলে যাওয়া। আমরা যেটা দুই ভাগে ভাগ করলাম, সেটাকে আমরা প্রাথমিক এবং টিউবারকুলোসিস, অর্থাৎ সিম্পল এবং টিউবারকুলোসিস। আর একটা ভাগ আছে, সেটা আমি একটু পরে বলতেছি। তাইলে আমরা বুঝতে পারবো এই ভাগগুলোর সঙ্গে কোন কোন রোগের সম্পর্ক থাকে এবং সেটার সঙ্গে পার্থক্যটা কী, ওষুধও সেই রকম আলাদা হয়ে যাবে। তাহলে চলে আসি, আর যেটাকে আমরা ভাগ করতে চাচ্ছি সেটাকে আমরা বলবো অর্থাৎ সেরিব্রাম স্পাইনাল মাথাতে পানি জমা। এটা কিন্তু কঠিন রোগ। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সেভাবে ওষুধ দেওয়ার চেষ্টা করব। চলে আসি তাহলে, কারণ আমরা তাড়াতাড়ি করতেছি এই কারণে 10-15 মিনিটের বেশি আসলে বলাও অনেক সময় কঠিন হয়ে পড়ে, তোমাদেরও ধৈর্য থাকে না, আর শোনারও তোমরা হয়তো শেষ পর্যন্ত শুনবে না। তাহলে চলে আসি, কি কি ওষুধ হতে পারে। দেখো, আমাদের তো ওই যে লক্ষণ মতেন তার তরকার যদি হয়, স্পন্দন যদি থাকে, তাহলে অ্যাকোনাইট বা বেলেডোনা দিয়ে আমরা শুরু করতে পারি। অর্থাৎ যারা প্রথম বর্ষে পড়ো, রোগ না বুঝেও তোমরা জ্বর যদি থাকে বেশি, তাহলে বেলেডোনা দিয়ে তোমরা শুরু করতে পারো। আধা ঘন্টা বা 1 ঘন্টা পর দিয়ে দেখবে জ্বরটা যদি কমিয়ে নিয়ে আসতে পারো। কারণ আমাদের হোমিওপ্যাথিকের ওষুধগুলো একটা ওষুধের ভ্যারাইটিস কাজ। আমরাও তো 2-1টা লক্ষণের কথা বলি, আর মুখস্থ বিদ্যার ভিতরে আমি বলবো অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া। তাইলে আমাদের আর কোনো কষ্ট হলো না। সিম্পল ওষুধের মধ্যে এগুলো জেলসিয়াম আসতে পারে, তারপরে ইগনেশিয়া আসতে পারে। রোগের ওষুধের কোনো শেষ নেই। হোমিওপ্যাথিকে এক একটা রোগের এত ওষুধ আছে, সেটা যদি তুমি লক্ষণ মতে কাছাকাছিও দিতে পারো তাহলে চমৎকার ফলাফল পাবে। এই রোগটা কঠিন বলেই আমি একটু আলোচনা করতে যাচ্ছি। এখানের ওষুধগুলো অনেকটা কঠিন থেকে কঠিনতর আমরা দিকে যাব। কেন? কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই যে আমি কোনো দিন একটা মেনিনজাইটিস রোগীর চিকিৎসা করতে পেরেছি। আমাদের কাছে আসছে বা আসার মতন যোগ্যতা বা আমাদের নাই, আমাদেরকে কেউ বিশ্বাস করো না। আমি তোমাদেরকে বলছি, এলোপ্যাথিক চিকিৎসা করুক না করুক, তোমাদের কাছে আসলে তোমরা নিশ্চয়ই চিকিৎসা ওষুধ দেবে, তাদের ওষুধ খেলেও তোমরা ওষুধ দেবে। দেখো, এটাকে 2 ভাগে ভাগ করা ছিল। একটা হচ্ছে জীবাণুঘটিত, আর একটা হচ্ছে আমরা যেটা বলি টিউবারকুলোসিস বা অন্যান্য কারণে হয়। আমরা লক্ষণ মতন ওষুধগুলোর কথা বললাম, সিম্পল ওষুধ বেলেডোনা, ব্রায়োনিয়া, অ্যাকোনাইট, জেলসিয়াম, ইগনেশিয়া। তারপরে ওষুধগুলো কি, সালফার আসতে পারে, অ্যাগারিকাস আসতে পারে, ওপিয়াম। দেখো, ওষুধের কোনো শেষ নেই। কিন্তু আমি যেই 2টা ওষুধের কথা বলবো সেগুলো যারা 4th ইয়ারে পড়ো, সেগুলো সাপের বিষে, ল্যাকোসিস এবং ক্রোটেলাস। দেখো, এই ওষুধগুলো এতদিন পর্যন্ত যতগুলো ওষুধ পড়িয়েছি সবগুলো এখানে কাজে লাগতে পারে লক্ষণ ভেদে। তুমি যদি লক্ষণগুলো আলাদা করতে পারো, যেমন স্পাজম যদি বেশি হয় সেখানে আমরা সিকিউটা দিতে পারি, ফসফরাসও আসতে পারে। তারপরে কি, ওই যে যদি জীবাণুঘটিত রোগের কোনো টেস্ট করতে পারো, অথবা এলোপ্যাথিক যদি বলে এটা জীবাণুঘটিত হয়েছে, তাহলে আমি বলবো আর্সেনিক আয়োডে একমাত্র ওষুধ।
অর্থাৎ আর্সেনিকও দিতে পারো, আর্সেনিক আয়োডও দিতে পারো। লক্ষণগুলো তো আমাদের তো কেস টেকিং একটু নিতেই হয়, নিতে গিয়েই চিকিৎসা করো, নিশ্চয়ই তোমরা একদিনেই রুগী ভালো করতে পারবে। বলে স্যার এত জোর দিয়ে কেন কথা বলেন? কথা বলি একটা কারণে, করোনার যুগে আমি যে করোনার চিকিৎসার যে দর্শন পেয়েছি তাতে করে বুঝে গেছি যে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে। আগে হয়তো আমার এত দর্শন হয় নাই, কিন্তু করোনার যুগে করোনার রোগীর চিকিৎসা করতে গিয়ে আমার চোখ খুলে গেছে। যেই কোনো রোগী যেই কোনো পরিস্থিতিতে তোমরা তরুণ রোগ যদি হয় তুমি 2 দিনেই রোগ ভালো করতে পারবে, এটা নিশ্চিত। তার কারণ প্রয়োগটা তোমাদেরকে জানতে হবে। দেখো, তরুণ রোগের প্রয়োগের কথা বলে আমি 2টা কথা বলবো। মিনিমাম দিনে 4 বার, ঊর্ধ্বে তুমি যতবারই দাও সেটা হচ্ছে তোমার রোগী দর্শনের উপর নির্ভর করবে রোগীর কেসটা কী। আর যেই 2টা ওষুধের কথা বলছিলাম সেটা হচ্ছে সাপের বিষ, ল্যাকোসিস এবং ক্রোটোলাস। এই 2টা ওষুধও আমাদের সেলিব্রেট ম্যালেরিয়াতে আসতে পারে। অর্থাৎ আমি এক কথাই বলবো, লক্ষণ মতে যেটা আসে সেটাই দেওয়ার চেষ্টা করবে। আর মুখস্থবিদ্যার কথা তো বললাম, অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া একটু ঘনমাত্রা দিতে পারো। জ্বর যদি বেশি থাকে তাহলে আমরা বেলেডোনা আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পরও দিতে পারি, অবস্থা ভেদে ব্যবস্থা নেবে। অর্থাৎ তাড়াতাড়ি যেন আমার রোগগুলো 1 দিনেই বা 2 দিনেই ভালো হয়ে যায়। বারবার করে বলছি, তরুণ রোগে হোমিওপ্যাথিকের কাজ দেখে আমি অবাক হয়েছি করোনার যুগে। সুতরাং আমি বলবো 2 দিনেই করোনা আমার ভালো হতে আমি দেখেছি, এর বেশি লাগে নাই। আমার যদি না লাগে তোমারও লাগবে না। ডোজটা কি, সেখানে যেহেতু আর্সেনিক সেহেতু আমি কোথায় ডোজ দিতাম, 7টা 10টা 7টা 10টা। তোমরা যে কোনো রোগে যদি বুঝতে পারো সেটা জীবাণুঘটিত রোগ অথবা ভাইরাসজনিত রোগ, তাহলে দিনে 4 বার ওষুধ প্রয়োগ করে সেবা দেওয়ার চেষ্টা করবে। এই সুন্দর ওষুধটা আমাদেরকে অনেক অনেক কঠিন রোগ থেকে নিরাময় দেওয়ার চেষ্টা করবে। তোমরা প্রয়োগ করে দেখবে, তা শিখবে, এটাই আশা রেখে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। এবং একটা অনুরোধ থাকবে, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।